নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দেবেশ কুমার মন্ডল। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি একটা মেডিসিন আলোচনা করব, যে মেডিসিনটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম কিন্তু একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন। এই মেডিসিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করে। এই মেডিসিনটা আমরা যদি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি, তাহলে এই মেডিসিনের দ্বারা আমরা কিন্তু অনেক সমস্যা কিন্তু কিওর করে ফেলতে পারি। তো চলুন, এই লাইকোপোডিয়াম কি আবিষ্কার করেছিল? লাইকোপোডিয়াম আবিষ্কার করেছিল হচ্ছে হ্যানিম্যানস মাস্টার খ্রিস্টিয়ান স্যামুয়েল ফ্রেডরিক হ্যানিম্যান। আর এই লাইকোপোডিয়াম তৈরি হয়েছে ক্লাব মস নামক শৈবাল থেকে ট্রানসলেশন করে পাওয়া গেছে। তো লাইকোপোডিয়াম আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেই লক্ষণগুলো চলুন একটু জেনে নিই। নাম্বার 1, লাইকোপোডিয়াম কিন্তু শীতকাতুর পেশেন্ট। নাম্বার 2, লাইকোপোডিয়ামের পেশেন্টের প্রায় সর্দি কাশি লেগে থাকে। নাম্বার 3, খাদ্য ডিজায়ার। সবসময় লাইকোপোডিয়ামের পেশেন্ট কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে। মিষ্টি যতই দিক না কেন তারা কিন্তু খুব পছন্দ করে। 4 নাম্বার, গরম খাবার খেতে পছন্দ করে, খুব গরম পছন্দ করে। লাইট এটাও কিন্তু বলা যায় হালকা গরম। সে হালকা গরম খাবার খেতে পছন্দ করে। একেবারে ভাত বেড়ে দিল, সঙ্গে সঙ্গে অত খেলো না, একটু ঠান্ডা হলো তো হালকা হালকা গরম আছে, সেরকম খাবার লাইকোপোডিয়ামের পেশেন্ট খুব পছন্দ করে। 5 নাম্বার, যে লাইকোপোডিয়ামের পেশেন্ট কিন্তু অবশ্যই একটু বুদ্ধিমান হয়, চালাক হয়। লাইকোপোডিয়ামের পেশেন্ট কিন্তু আরো একটা লক্ষণ দেখা যায় যে স্টুল কিন্তু প্রথম অবস্থায় শক্ত হয়, পরে নরম হয়। লাইকোপোডিয়ামের পেশেন্টের গ্যাস একটা খুব ভালো লক্ষণ। গ্যাসের দেখা যায় যে দুপুরবেলা ভাত খেলো, দুপুরবেলা ভাত খাওয়ার পরে ঠিক 4টে, 3টে, 3:30, 4টের দিক থেকেই কিন্তু গ্যাস বাড়া শুরু হয়ে যায়, আর সেটা রাত 8টা পর্যন্ত থাকতে পারে। এগুলো হচ্ছে লাইকোপোডিয়ামে অ্যাগ্রেশন দেখাতে। লাইকোপোডিয়ামের পেশেন্টের মেন্টাল স্থিতি একটা অদ্ভুত লক্ষণ। লাইকোপোডিয়ামের পেশেন্ট সবসময় কিন্তু বুদ্ধিমান হয়, তীক্ষ্ণ বুদ্ধিধারী হয় এবং সহজে রেগে যায়, খিটখিটে হয়, রাগী হয়। তারা যদি কোনো কথা বলা হয়, তাহলে যদি পছন্দ না হয় তাহলে কিন্তু প্রচন্ড রেগে যায়। আর সেই রেগে গেলে কিন্তু তুমি যদি সান্ত্বনা দিতে যাও, তাহলে কিন্তু রাগ আরো বেড়ে যাবে এবং সেই রাগ কিন্তু সহজে কমে না। আর লাইকোপোডিয়ামের পেশেন্ট সবসময় ডগমেটিক, সবসময় নিজেই ডিসিশন বানায় এবং নিজেই সবসময় কিন্তু যা ভাবে তাই করে, অন্যের পরামর্শ নেয় না, অন্যের পরামর্শ নিয়ে কাজ করে না। তারা যেটা ভাবে সেটাই ঠিক বলে মনে করে। লাইকোপোডিয়ামের পেশেন্ট কোনো কাজ করতে গেলে প্রথমে ভাবে যে আমি পারবো কি পারবো না, একটা দ্বন্দ্বে ভোগে। তারা একটু দুর্বল মনে করে তখন কাজ করার প্রথম দিকে, কিন্তু যখন কাজ শুরু করে তখন কিন্তু আবার তাদের গতি ফিরে পায় এবং তারা সেই কাজ কিন্তু অনায়াসে তুলে ফেলতে পারে। ধরুন একটা উকিল, সে যখন কোনো কেস নিচ্ছে তখন তার মনে প্রশ্ন জাগবে। যদি লাইকোপোডিয়ামের পেশেন্ট হয় তাহলে সে ভাববে যে আমি কাজটা পারবো তো, আমি এই কেসটা পারবো তো, নিতে ভয় পায় তখন। এবার একবার নিয়ে যখন সে কোর্টে সওয়াল করতে থাকে, তখন কিন্তু আবার সুন্দরভাবে সে সেটা তুলে ফেলতে পারে এবং কেসটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। তো এরকম তারপরে লাইকোপোডিয়ামের পেশেন্ট কিন্তু একটু মাইজার বা বৃতব্যয়ী হয়। হাতে কাছে টাকা পয়সা থাকলে কিন্তু তারা সহজেই খরচ করতে চায় না, সবসময় বুঝে শুনে খরচ করতে চায়। লাইকোপোডিয়ামের পেশেন্ট সবসময় কিন্তু একটা মেন্টালিটি থাকে যে স্টুডিয়াস হয়। ধরুন কোন স্টুডেন্ট চেম্বারে আসলো, তার
সামনে দেখা গেলো অনেক পেশেন্ট আছে, তার সিরিয়াল কিন্তু অনেক দেরিতে, তখন সে কি করবে, সঙ্গে সঙ্গে একটা বই নিয়ে পড়তে পারে বা কোনো কাজ করতে পারে। সবসময় তাদের একটা কাজ করার প্রবণতা দেখা যায়, স্টুডিয়াস হয়। লাইকোপিডিয়ামের পেশেন্ট আরো দেখা যায় যে তারা সবসময় মিষ্টি খাবার খেলে তাদের আবার অসুবিধাও হয়। অনেক সময় তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের গলাবুক জ্বালা করছে, আর লাইকোপিডিয়ামের যে গ্যাস হয় সেই গ্যাসটা কিন্তু উপরের দিকে চাপ দেয়, বুকের খাঁচায় এসে চাপ দিতে থাকে, ঢেকুর ওঠে বারবার। বিশেষ করে যে কোনো খাবার খেলেই তাদের গন্ধ উঠতে পারে। আর পায়খানা আবার অনেক সময় কিন্তু পাতলা পায়খানা ভুগতে পারে এবং ইরিটেবল বাউল সিনড্রোমেও ভুগতে পারে, পেটের সমস্যায় তারা ভুগতে পারে। লাইকোপিডিয়াম কিন্তু একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন। এই মেডিসিনটা কিন্তু বারবার ব্যবহার করলে আবার অ্যাগ্রাভেশন হতে পারে, সেই জন্য একবার ব্যবহার করলে তারপরে কিন্তু আবার খুব তাড়াতাড়ি ব্যবহার করা যায় না। এটা শর্ট অ্যাক্টিং মেডিসিন নয়, তাই ভেবেচিন্তে অবশ্যই কাজ করতে হবে। আর সেন্টিসিমাল থেকেও কিন্তু আমরা যদি 50 মিলিসিমাল ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু রোগের অ্যাগ্রাভেশনটা কম হবে। আর অবশ্যই রোগ ধীরে ধীরে সেরে যাবে, কিন্তু সহজে অ্যাগ্রাভেশনটা বোঝা যাবে না। সেন্টিসিমাল যদি ব্যবহার করা হয় তাহলে অনেক সময় কিন্তু অ্যাগ্রাভেশন হয়ে যায়, সেই অ্যাগ্রাভেশনকে কিন্তু বন্ধ করা যায় না, তখন একটা বিপদের মধ্যে পড়ে যাওয়া যায়। সেক্ষেত্রে আমাদেরকে ভেবেচিন্তেই কিন্তু অবশ্যই 50 মিলিসিমাল ব্যবহার করা উচিত। আর এমনি সেন্টিসিমাল অবশ্যই যদি লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে আমাদের লিমিট রেখেই কিন্তু ব্যবহার করা দরকার। তো এই লক্ষণগুলো যদি আমরা কোথাও বা কোনো রোগে পাই, তাই সেটা যে কোনো রোগ হোক না কেন। আর লাইকোপিডিয়াম আরো একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে সবসময় ডান দিকের সমস্যা হয়, ডান দিকেই কিন্তু বেশিরভাগ সমস্যা প্রকাশ পায়। কোন সমস্যা হয়েছে, ডান হাতে ব্যথা বা বাম হাতে জায়গায় ডান পায়ে ব্যথা, হ্যাঁ, ডান হাতে ব্যথা, ডান পায়ে ব্যথা, বা ডান মাথায় ডান পাশে মাথা ব্যথা হচ্ছে, বা লিভারে ব্যথা হচ্ছে, বা এখানে যে অ্যাপেন্ডিক্সে ব্যথা হচ্ছে, এগুলো সবই কিন্তু ডান দিকে আছে। এবার অনেক সময় ডান দিকের রোগ লক্ষণ প্রকাশ পেয়ে বাম দিকেও কিন্তু যায়। সেক্ষেত্রে আস্তে আস্তে ডান দিক থেকে শুরু হয়, বাম দিকে আস্তে আস্তে গিয়ে শেষ হয়ে যায়। তাই অবশ্যই আমাদের রোগ লক্ষণ যখনই আমরা শুনবো বা জানবো, অবশ্যই এই লক্ষণটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সেই সমস্যাটা ডান দিকে হচ্ছে কিনা। এই হচ্ছে লাইকোপিডিয়ামের গুরুত্বপূর্ণ সিমটমস। এই লক্ষণগুলো আমরা জানলে এই লক্ষণের সাথে সাথে যে কোনো রোগেই কিন্তু আমরা সঠিকভাবে ওষুধ ব্যবহার করতে পারি এবং সুন্দরভাবে সেই রোগটা কিন্তু কিওর করতে পারি। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে এতটুকু। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।